ছেলে নামে, মানে এই কথাটা তো আমাকে রোজ শুনতে হয়। আমি নিজের যোগ্যতায় আমি রোজগার করছি, তো আমি কি ড্রেস পরবো, আমি কি মেকআপ করবো, লিপস্টিক করবো, আমাদের দুপায়ের নিচে কি আছে মানে তারা ওটা দেখতে চায় বা তারা জানতে চায়। পরিসংখ্যান বলে 100 জনের মধ্যে কিন্তু একজন জন্মায় এরকম ট্রান্সজেন্ডার। যারা ফিসফিস করে হাসছে তারা যেন মনে রাখে তাদের ঘরেও কিন্তু জন্মাতে পারে। নাচের একাডেমি এখন বিউটি পার্লারের মতো ছড়িয়ে পড়ছে। আমি যেই জায়গাটাতে থাকি কলকাতা, সেখানে প্রচুর সেলিব্রিটি থাকে। তাদেরকে কিন্তু আমি সবসময় দেখি যে ওই উপর থেকে নামে ব্যাগ নিয়ে বাজারেও যাচ্ছে, চা খেতেও আসছে, আমাদের সাথেও আড্ডা দেয়, আমাদের ফ্ল্যাটেও আসে। আমি কিন্তু কখনো তাদের মধ্যে সেই অ্যাটিটিউডটা দেখি না। আমি যেটা আমাদের আলিপুরদুয়ারে কিন্তু এটা আমি বহু বছর ধরে এটা লক্ষ্য করছি, যখন থেকে এই মেকআপ আর্টিস্ট এবং মডেল ওঠার ব্যাপারটা হলো। 2 দিন মেকআপ মানে 2 দিন ধরো ওই পার্লারে শ্যুট করালো, 3 দিনের দিনও মডেল হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আজকে পিএনপিসি মানে আমার সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে প্রত্যেকবারের মতো আমার সাথে রয়েছে উত্তরের খুবই পরিচিত মুখ এবং খুব ভালো একজন নৃত্যশিল্পী, যার নাম হচ্ছে রাজা। রাজা রাজা সো হ্যালো রাজা। হাই, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো বিন্দাস। মানে তোমার সাথে দেখা করতে আসবার ভালো থাকবো না, এটা হতেই পারে না। তো রাজা আজকে আমার সাথে রয়েছে, ওডিসি ডান্সার আর খুব পরিচিত, মানে দেশে বিদেশে এখন রাজাকেই দেখা যাচ্ছে শুধু। মানে রাজা, একটু আমার দর্শকদের তোমার পরিচয়টা দিয়ে দাও। হাই, আমি রাজা দত্ত। আমি একজন ওড়িশি নৃত্যশিল্পী এবং আমি উত্তরবঙ্গের যেসব প্রান্তিক লিঙ্গের মানুষরা রয়েছে, মানে রূপান্তরকামী মানুষরা, তাদের শিক্ষা স্বাস্থ্য অধিকার নিয়ে আমি কাজ করি। খুবই ভালো কথা, এই জন্যই তো ছুটে আসে ওর কাছে আলিপুরে। তো রাজা, আমি তোমাকে সবার ফার্স্টে যেই কোশ্চেনটা করব, তুমি কি ছেলে? আমি মানে তুমি আমার, আমি কিন্তু মানে এই হিসাবে বলতে চাইনি, মানে আমি বলেছি তুমি কি ছেলে না তোমার ভেতরে একটা সুন্দর মনের একটা মেয়ে আছে লুকিয়ে, সেটা তুমি আমার অডিয়েন্সকে আজকে জানাবে নির্দ্বিধায়। মানে পিএনপিসি তো তুমি সবকিছু খুলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তো আমি নিজেকে ছেলেও মনে করি না, আমি নিজেকে মানে মেয়েও মনে করি না। আমি মনে করি ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, আমরা আলাদা। এবং অবশ্যই একটা নারী সত্তা তো অবশ্যই রয়েছে এবং হয়ে ওঠা নারী, মানে আমি নারী হয়ে উঠতে চাই, কিন্তু সামাজিক বিভিন্ন রকমের বাধা বা বিভিন্ন রকমের বাধা নিষেধের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় বা আমাকে যেতে হচ্ছে। তো লড়াই করে যাচ্ছি, দেখা যাক। আমি বুঝি, মানে তোমার এই লাইফটা খুব কঠিন, যেটা নাকি আমরা সবসময় দেখি না যে একজন আর্টিস্ট স্টেজে খুব সুন্দর করে সেজে গুজে নাচ করছে, তার মানে ও খুব গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকে, মানে সবসময় গ্ল্যামারাসভাবে থাকে, সেটা নয়। তার যে ভেতরের যে একটা কাহিনী, স্ট্রাগল, সেই লাইফটা তোমাকে অনেকটাই আমাদের থেকে অনেকটা বেশি স্ট্রাগল করতে হয়েছে। কারণ কি, তুমি তোমার যে জেন্ডার, এইটা একটা তোমার সবচাইতে বড় কষ্টের জায়গা হয়ে দাঁড়িয়েছিল। আমি যেটা শুনেছি রাজার কাছে, যে ওকে অনেকের কথা শুনতে হয়েছে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু বাবা মার সাপোর্ট কি পেয়েছো? হ্যাঁ, আমার বাবা মা প্রচণ্ড সাপোর্ট করেছে এবং এখনও তারা সাপোর্ট করছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে যারা জেন্ডার আইডেন্টিটি, মানে আমাদের কমিউনিটির বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যেটা দেখা যায় যে জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে তারা। তো সেক্ষেত্রে সেটা আমারও হয়েছে, এটা প্রতিটা কমিউনিটির মানুষেরই হয়। কিন্তু যখনই কেউ তার জেন্ডার আইডেন্টিটি নিয়ে কথা বলে, বেশিরভাগ ক্ষেত্রেই এক তো সামাজিক বাধা পড়া বা বাধা নিষেধ তো থাকেই, এবং বাড়ির ফ্যামিলিগত একটা বিশাল প্রবলেম চলে আসে, তাদেরকে কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়। হ্যাঁ, তো সেইটা কিন্তু আমার ক্ষেত্রে হয়নি। আমার বাড়ির যে আশেপাশের লোকেরা, তারা একটা সময় আমার পেছনে এত লেগেছিল, মানে সেটা ফ্যামিলির লোকেরাও, আমার মা বাবা বাদে, তো তারা এতটা মানে আমাকে মানে অত্যাচার করতো যে নাচ করে কি হবে, আমি একটু মেইলি টাইপের বলে আমার জেন্ডার নিয়ে কথা বলতো, বুলিং করা। হ্যাঁ, তো লাস্টে পরে বাধ্য হয়ে আমি কিন্তু 2015-এ আমি আলিপুরদুয়ার ছেড়ে চলে যাই কলকাতাতে। আচ্ছা। তো কলকাতাতে থাকাকালীন আমি 2019-এ আমার মা আমাকে বলল, আমি আলিপুরদুয়ারে এসেছিলাম, তারপরে 6 মাস 8 মাস 1 বছর পর আমি আলিপুরদুয়ারে আসতাম। তো তখন মা আমাকে বলল যে তুমি যদি নাচ নিয়ে তোমার জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাও এবং তোমার মধ্যে যদি সেই আত্মবিশ্বাসটা থাকে, তাহলে তুমি অবশ্যই এটা নিয়ে এগোও। তখন আমি ওখানে মানে আমি তো কলকাতাতে নাচ করার জন্যই গেছিলাম, তো সেখানে তো আমার কোনো মানে সেই অর্থে চেনা পরিচিত কেউ ছিল না, শুধুমাত্র আমার ম্যাম ছাড়া। তো আমার ম্যাডাম আমাকে প্রচুর সাপোর্ট করেছে, কিন্তু ওখানে থাকা খাওয়া সেটার জন্য তো একটা কষ্ট তো থাকে। হ্যাঁ, ভীষণ। তো আমার বাড়ির আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না যে আমাকে মানে মাসে মাসে পয়সা পাঠাবে। তো আমি 3000 টাকা বেতনে হোটেল ম্যানেজমেন্টের আমি একটা ট্রেনিং ভর্তি হই এবং সেখানে ওরা আমাকে পেও করতো 3000 করে।
সেটা দিয়ে আমি খুব কষ্ট করে চালাতাম। তারপরে দিয়ে আস্তে 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 মানে তুমি আজকে কষ্ট করেছো বলেই তুমি আজকে এত আলিপুর তথা শুধু আলিপুর নয় মানে উত্তরবঙ্গের মুখও রসান করছে, উজ্জ্বল করছে। যখন দেখি না ও থাইল্যান্ডে আছে, গোয়াতে আছে ডান্স নিয়ে, আর ডান্স আমার খুব প্রিয়, তুমি সেটা ভালো মতো জানো। তো সেই যে ডান্সারকে একটা কত কষ্ট করে উঠতে হয়, কারণ সবাই তো ডান্স বোঝে না। নৃত্য মানে সবাই অনেক কিছু মানে কথা শোনায়, সেটা আমাকে বেসিক্যালি আমরা যারা ক্লাসিক্যাল ডান্স করি, আমি এটা বিদেশে গিয়ে রিয়েলাইজ করেছি। আমি অনেক কয়টা দেশেই গেছি, এই বছরে আমি 4 বার বিদেশে গেছিলাম। শ্রীলঙ্কাতে গেছিলাম, বাংলাদেশে গেছিলাম। তো বাংলাদেশে তারপরে আরও অনেকগুলো অফার এসেছিল। যাই হোক, তো আমাদের ভারতে মানে আমি আলিপুরদুয়ারটাই বলছি যে আমাদের এখানে শাস্ত্রীয় নৃত্যকে যেই রকমভাবে দেখা হয়, বিদেশে কিন্তু মানে এই শাস্ত্রীয় নৃত্যকে তুমি গেলে বুঝতে পারবে সেটা লেভেলটা কিন্তু অনেক উপরে ইয়ে করে। মানে যেটা ধরো কলকাতাতে বা দিল্লি, বম্বেতে মানে ক্লাসিক্যাল ডান্স কিন্তু এখনো টিকিট দিয়ে লোকজন দেখে, কিন্তু আমাদের এখানে দেখে না সেটা বলবো না, অবশ্যই দেখে, হ্যাঁ, কিন্তু আমরা সেই সম্মানটা পাই না যে রাস্তাঘাটে কি করে ডান্স করে। কিন্তু যখন লোকজন দেখে যে ডান্স করে আজকে মানুষটা এত দূর পৌঁছে গেছে, তখন আমরা সেই সম্মানটা পাই। কিন্তু আমরা সেটা মানে এটা তো আমাদের ভারতীয় সংস্কৃতি, এইটার জন্য এটা তো মানে বহু যুগ ধরে ছিল, এবং ক্লাসিক্যাল কিন্তু কোনোদিনও নষ্ট হবে না, বা নামই তো ক্লাসিক্যাল, তাই না? তো কোনোদিনও নষ্ট হবে না, এবং আমরা চাই যে আমাদের সেই সম্মান এবং সাম্মানিকটা দেওয়া হোক। একদম দেওয়া হোক অবশ্যই, কিন্তু এখন যুগটা অনেকটাই চেঞ্জ হয়েছে। মানে আগে যেটা ব্যাপারটা ছিল না, যেটা আমরা বললাম যে সম্মানটা দিত না ডান্সের ক্ষেত্রে, এখন যেরকম বাবা মারা প্রথমেই ছেলে মেয়েদের বলে চাকরি নয়, আগে ডান্স শেখাবো, গান শেখাবো, অ্যাক্টিং করবে, মডেল হবে। তো আমরা চাই এটা খুব তাড়াতাড়ি, উত্তরবঙ্গে যে জিনিসটা একটু কম আছে কলকাতার চাইতেও, বা দিল্লি, মুম্বাই চাইতে উত্তরবঙ্গে অনেকটাই কম, কিন্তু আমি আশা রাখবো যে আমাদের মতো শিল্পীদের তোমরা সাহায্য করো, সম্মানটা দাও। আর রাজা, এখন আমি একটু ভেতরে ঢুকি, তোমার আরো কিছু কথা বের করি। সেটা হচ্ছে কোথায় থাকা হচ্ছে ফিক্স? আমি এখনো ফিক্সড কোথাও থাকছি না, মানে কলকাতাতে, হ্যাঁ আমি যাযাবর। তো আমি আজকে কলকাতা, কালকে বম্বে, পরশুদিন ধরো গোয়া চলে গেলাম। আমি আলিপুরদুয়ারে 15 দিন থাকি, 15 দিন কলকাতা, এটা মানে আমার ফিক্সড। কিন্তু তারপরেও আজকে রাতে আমি বেরিয়ে যাব, এক জায়গায় চলে যাচ্ছি। তো এইরকম মানে যখন যেখান থেকে ডাক আসে আমি সেখানেই চলে যাই। এখনো অবধি ভাবিনি, তবে পরবর্তীতে ভাববো যে কোথায় থাকবো। মানে ফিউচারটা কি শুধুমাত্র ডান্স নিয়ে ঘিরেই? ডান্স, এবং যেহেতু আমি থিয়েটার, তোমার রাজা দত্ত যে প্রোডাকশন নামটা, সেটা কি কোনো কিছুর উপর বেস করে? হ্যাঁ, তো আমি 2020-21 কিছু শর্ট ফিল্ম বানিয়েছিলাম, মিউজিক ভিডিও এগুলো বানিয়েছিলাম। তো তারপরে দিয়ে বেশ 2-3 বছর আমার গ্যাপ পড়ে যায়, কারণ আমার ডান্স কেরিয়ার নিয়ে আমার শো আসতে থাকে বাইরের থেকে। তো যার জন্য সেগুলো রিহার্সেল এবং সেখানে যাওয়া, মানে এরকমও হয়েছে যে 1 মাস 2 মাস আমি আলিপুরদুয়ারই আসিনি, এরকমও হয়েছে। তো সেই জন্য আমার ওই ফিল্ম বানানোর কাজগুলো অনেকটা স্টপ হয়ে গেছে, এবং এখন আমি প্রচুর রিসার্চ করছি যে কিভাবে আরো ভালো কিছু বানানো যায়। তবে ইচ্ছে আছে যে 2024-এ একটা ছোট একটা স্ক্রিপ্ট ওর স্বপ্নটা হচ্ছে অনেকটাই বড়, অনেক বড় স্বপ্ন, অনেক খেটে যাচ্ছে। এবং আমরা নিজেও, মানে আমি ওর ইন্টারভিউ নিচ্ছে ঠিকই, কিন্তু আমিও সঠিক এখনো জেনে উঠতে পারিনি যে ও ভেতরে কতটা ট্যালেন্ট আছে। এবং আমি শুধু ওকে দেখি ও আজকে এখানে সেখানে ইন্টারন্যাশনাল লেভেলে শো করছে। সত্যি আমি খুব গর্বিত রাজা, আর তোমাকে নিয়ে একদিন সবাই খুব গর্ব করবে। এই যে তুমি কিছুক্ষণ আগে বললে যে তুমি তোমার জেন্ডারদের নিয়ে কিছু একটা করো, কি করো আমি সেটা জানতে চাই। আমি যারা উত্তরবঙ্গের রূপান্তরকামী মানুষেরা আছে তাদের, যেহেতু কলকাতা শহর থেকে বা বিভিন্ন মেট্রো সিটির থেকে এই উত্তরবঙ্গটা অনেকটা দূরে, এবং আমাদের আলিপুরদুয়ার, মানে আমি যদি শিলিগুড়ি ধরি, শিলিগুড়ির থেকেও 4 ঘন্টা লাগছে আলিপুরদুয়ারে। তো কলকাতা বা বিভিন্ন জায়গায় থাকার সুবাদে আমি বিভিন্ন রকমের ট্রেনিং নেওয়া আরম্ভ করি বিভিন্ন এনজিওর সাথে। এই ধরো মেন্টাল হেলথ, জেন্ডার, সেক্সুয়ালিটি, HIV এগুলোর উপর, এবং এই সচেতনতামূলক কাজগুলোর উপর আমি ট্রেনিং নেওয়া শুরু করি। সেই কাজগুলো আমি এখানে এসে এখানকার যারা রূপান্তরকামী মানুষরা আছে বিভিন্ন গ্রামে গঞ্জে, হ্যাঁ, সেখান থেকে আমি ফিল্ড ভিজিট করতে যাই, বিভিন্ন জায়গায় খুঁজে বের করে তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং তাদেরকে আমাদের জন্য কি কি আইন রয়েছে, আমাদেরকে আমাদের গায়ে কেউ হাত তুললে আমরা সোজা কোথায় যাব, থানাতে যাব না, কি আমাদের ল রয়েছে, সেগুলো নিয়ে যে এরকম বিভিন্ন রকমের সচেতনতামূলক কাজ হয়। এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন কলেজে
এখানে আলিপুরদুয়ারের আমরা অ্যাডভোকেসি ডায়লগ করি, মানে জেন্ডার এবং এই সচেতনতামূলক করি। তো এটা করতে করতে আমরা বিবেকানন্দ কলেজে আমরা কলেজের প্রিন্সিপালকে আমরা বলেছিলাম যে স্যার আমি এই কলেজে পড়তাম, তো আমি কখনো টয়লেটে যেতাম না, আমি স্কুল মানে কলেজে থাকাকালীন আমি টয়লেটে যেতাম না। কেন যেতাম না? কারণ আমি বুঝতে পারতাম না যে কোনটাতে যাব। ছেলেদেরটাতে গেলে বলতো তুই এটাতে এসছিস কেন, মেয়েটাতে যেতে পারতাম না। আচ্ছা। তো তখন স্যারকে আমি বললাম যে আমি কিন্তু বেশিরভাগ দিনই আমি টয়লেট চাপিয়ে বাড়িতে চলে যেতাম। তখন দিয়ে বললো যে তাহলে আমরা কি করতে পারি? আমি বললাম যে আমি চাই যে কলেজে যেন একটা জেন্ডার নিউট্রাল টয়লেট হয়, জেন্ডার নিউট্রাল, যেখানে যে কেউ যেতে পারবে। তো স্যার কথাটা শুনে খুব ইন্সপায়ার হয় এবং উনি বলে যে আমাদের একটা টয়লেট অলরেডি হচ্ছে, তো সেক্ষেত্রে তাহলে আমরা সেই টয়লেটটাকে আমরা জেন্ডার নিউট্রাল টয়লেট হিসেবেই আমরা করে দিচ্ছি। এবং সেটা কয়েকদিনের মধ্যেই উনি সেটা করে দেন এবং এটা হচ্ছে এই রাজ্যের মধ্যে দ্বিতীয় জেন্ডার নিউট্রাল টয়লেট। তো এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। দারুণ দারুণ, সত্যি শুনতেও খুব ভালো লাগলো। এই যে রাজা, মানে আমি তোমার সাথে হেঁটে হেঁটে আসছিলাম তখন আমি দেখতে পারলাম আশেপাশে অনেক লোকজন বসেছিল, এই মহিলারা, কিছু পুরুষ। তো তোমাকে দেখে কেউ হাসছিল, যেটা আমি লক্ষ্য করলাম, কেউ হাসছিল, কেউ আবার কাউকে কানে কানে কিছু ফিসফিস করছিল, কেউ আবার তোমার দিকে আঙ্গুল তুলে মানে দেখাচ্ছিল। সেটার জন্য যে তোমাকে এই ধরনের প্রত্যেকটা দিন সাফার হতে হয়, তাদের জন্য তুমি কিছু বলতে চাও? মানে তাদের গালি দিতে চাও, না তার প্রতি তোমার রাগ হয়, না একটা দয়া হয়? শোনো, কিছু কিছু মানুষের তো এরকম প্রচুর প্রশ্ন আছে যেটার উত্তর আমি মানে চাইলেও মানে দিলেও তারা বুঝতে পারবে না। মোস্ট অফ দ্য পিপল তারা ভাবে যে আমাদের দু পায়ের নিচে কি আছে, মানে তারা ওটা দেখতে চায় বা তারা জানতে চায়। সেটা কিন্তু তাদের একটা বিশাল বড় কিউরিসিটি রয়েছে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ছেলে নামে, মানে এই কথাটা তো আমাকে রোজ শুনতে হয়। এবং এটা শুনতে শুনতে একটা সময় আমার অনেকের সাথে ঝগড়া লেগে যেত, এই কথা। তারপরে দিয়ে ভাবলাম কি ধুর ব্যাং, এত লোককে কেন প্রশ্নের উত্তর দিব? আমি কি ওনার যদি জানতে ইচ্ছে করে, এখন তো বিভিন্ন রকমের মাধ্যম রয়েছে, গুগল রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, সেখানেই তারা জানুক। এবং আমি কিন্তু এটা একটা জিনিস দেখেছি যে যারা বেশি এরকম ধরনের ফিসফিস করে বা এই জিনিসগুলো করে, তাদের ঘরেও কিন্তু হয়, মানে পরিসংখ্যান বলে, যেহেতু আমি রিসার্চের কাজও করি, 100 জনের মধ্যে কিন্তু একজন জন্মায় এরকম ট্রান্সজেন্ডার। সেটা লেসবিয়ান হতে পারে, সেটা গে হতে পারে, সেটা ট্রান্স হতে পারে। তো যারা হাসছে, যারা ফিসফিস করে হাসছে, তারা যেন মনে রাখে তাদের ঘরেও কিন্তু জন্মাতে পারে। তো তখন কিন্তু তাদের কিন্তু এই ঝামেলাগুলো পোহাতে হবে। তো সুতরাং আমি তো কারোর কাছে মানে আমি ভিক্ষে বৃত্তিটাকেও আমি ছোট করছি না, কিন্তু আমি নিজের যোগ্যতায় আমি রোজগার করছি। আমি কিন্তু কাউকে কি বলছি না আমাকে 5 টাকা দাও বা আমাকে 10 টাকা দাও বা যেই ব্যাপারটা হয়, আমি কিন্তু সেটা আমি আমার যোগ্যতায় চলছি, আমি আমার নিজে পয়সা রোজগার করে আমি আমার মতো চলছি। তো আমি কি ড্রেস পরবো, আমি কি মেকআপ করবো, লিপস্টিক করবো, আপ টু মি। অনেক হলো ভারী ভারী কথা, রাজার থেকে শুনলাম, আরও শোনা বাকি রয়েছে। কিন্তু এখন আসি একটু পার্সোনাল কথাতে, মানে একটু খুনসুটিতে। তো রাজা, বয়ফ্রেন্ড আছে? না, টিল নাও এখন অবধি নেই। গার্লফ্রেন্ড? না, ওটা তো একদমই নেই। হবেও না, কোনো বয়ফ্রেন্ড নেই, মানে ক্রাশ তো আছে যে তাকে খুব পেতে ইচ্ছা করছে? হ্যাঁ, না এখন না, একটা সময় ছিল, কিন্তু সে কে, সেই ব্যক্তিটা কি? না, সে আর নেই এখন এখানে, মানে তার নাম আমি বলতে চাই না। মানে সে কি উত্তরবঙ্গেরই? হ্যাঁ। আচ্ছা, মানে কোনোদিনও মানে ফেমাস কোনো পারসন না। আচ্ছা, মানে তোমার কাছে সে ফেমাস? হ্যাঁ, আমার কাছে ফেমাস। আর হচ্ছে আমাকে বলো, মানে আমার একটা গেম রয়েছে, হ্যাঁ, খুব শয়তানি একটা গেম। সেই গেমে তোমাকে নাম কিন্তু নিতে হবে। সেটা হচ্ছে 3 জন উত্তরবঙ্গের ভালো, তোমার চোখে খুব ভালো ডান্সার, মানে তোমার খুব ভালো লাগে যে না ওরা এগিয়ে যাক, এরকম দেখো তুমি 3 জন ডান্সারের নাম বলো। মানে যারা এগিয়ে গেছে না এগিয়ে যাক? এগিয়ে গেছে বা মানে তোমার চোখে তারা উঠছে, ভালো, তারা সত্যি খুব ভালো, তুমি চাও তারা এগিয়ে যাক। পম্পি পাল। পম্পি পাল, আচ্ছা, কোথাকার? জলপাইগুড়িতে বাড়ি। আচ্ছা। তারপরে রয়েছে শুভম ঘোষ, আর আরেকজন হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্পিতা দাস। না, নিজের নামটাও নিতে পারতে। থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমি আছি, আমি করছি। যাদের নাম নিল তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক মানে বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ। আর গেমটা এতটা সহজ না, আর 3 জনের নাম নিতে হবে যারা বেকার এই ডান্সের এখানে এসে, এই প্রফেশনে এসে ডান্সের ব্যাপারটাকে নোংরা করছে। মানে তোমার মনে হয় যে দরকার নেই, তোরা কেন এসছে এই ডান্স করতে, আমাদের ডান্সটাকে খারাপ করছে। এ বাবা, এটা আমি একদম না, অনেকে এরকম আছে হয়তো শেখেই না, কিন্তু সে ডান্সার নামে পরিচিত।
অনেকে কিছু জানেই না ডান্সার নামে পরিচিত। হ্যাঁ, এরকম তো দেখো আমি এটা এক মানে আমি উত্তরটা অন্যরকম ভাবে দিচ্ছি। এরকম করে তো নাম করা সম্ভব না, কারণ হচ্ছে যে নাচের একাডেমি এখন বিউটি পার্লারের মতো ছড়িয়ে পড়ছে, এটা সত্যি কথা। আমরা যারা, আমি আজকে হয়তো 20 থেকে 22 বছর ধরে নাচ প্র্যাকটিস করছি এবং আমি এখনো নিজেকে একজন স্টুডেন্ট হিসেবে ভাবি, এবং আমি নিজে কখনো গুরু হতে চাই না। আমি মনে করি যে একদম মৃত্যুর আগের দিন অবধি আমি শিখে যেতে চাই। তো সুতরাং আমি ফেসবুকে রিলস দেখি, এরকম প্রচুর মানুষ, আমি কাকে ছেড়ে কার নাম নিব, যে একদিন নাচ শিখে 2 দিন নাচ শিখে ফেসবুকে ডান্স ভিডিও পোস্ট করছে এবং প্রচণ্ড ভুল ভাল, তাদের মুদ্রা নেই, তাদের এই দেখো যারা ওয়েস্টার্ন জানে তারাও কিন্তু ক্লাসিক্যাল কিছুটা হলেও জানে, যে যারা ধরো তুমি যেরকম তুমি কিন্তু ক্লাসিক্যালটাও খুব ভালো জানো, তুমি ওয়েস্টার্নও করো। তো সুতরাং শেখার তো শেষ নেই। আমার মনে হয় তোমরা আগে ভালো করে শেখো, তারপরে তোমরা নাচের ভিডিও পোস্ট করো। নয়তো না কীরকম একটা লাগে যে রিলস ভাইরাল হওয়ার জন্য কয়েকদিন আগেই দেখলাম যে প্যান্ডেলের উপরে উঠে দুর্গা সেজে এরকম এরকম করছে, মানে ওটা দেখে আমি হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। তো এই জিনিসগুলো করবেন না সত্যি। আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে ডান্সটাকে না একদম সবাই অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। আর তুমি বলো যে আলিপুরদুয়ারের যেহেতু তুমি, তাই আমি বলছি আলিপুরদুয়ারে কতটা সাপোর্ট পেয়েছো, মানে তোমার সব দিক থেকে, মেন্টালি সাপোর্ট, দেন প্রফেশনালি, মানে কতটা পেয়েছো? আমাকে এখানে প্রচুর মানুষ সাপোর্ট করেছে। এখানে আমাকে ছোটোবেলায় আমি যার কাছে নাচ শিখতাম, মানে যার জন্য আমার নাচের জগতে আসা, বিনোদ মাহাতো, এবং তারপরে কমল সেন, এবং কমল সেনকেই আমি বলেছিলাম যে আমি ওড়িশিটা শিখতে চাই, কার কাছে শিখবো। তো তখন দিয়ে ও আমাকে অমৃতা দাস, আমার গুরু অমৃতা দাস, ওনার নাম আমাকে রেকমেন্ড করে। উনি তখন আসতেন আলিপুরদুয়ারে, তারপর কয়েক বছর পর তিনি আর আসতেন না। তো তখন আমি তো কলকাতাতেই শিফট করে যাই, ওখানে থেকেই আমি শিখতাম। তো কমল সেন, দেবজয়া সরকার, এরা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে যে নাচ দিয়ে, আমি দেবজয়াদির থেকে অনেক কিছু শিখেছি জীবনে, যে নাচ দিয়ে নিজের কেরিয়ার কিভাবে করতে হয়। তারপর তো আমার গুরু তো রয়েছে, উনি আমাকে ভীষণ সাপোর্ট করে। প্রথম বিদেশ যাত্রা আমার ওনার হাত ধরেই, এবং আপকামিং আমার কয়েকটা দেশে যাওয়া রয়েছে, কথাবার্তা চলছে, জানি না কি হবে। তার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আর তোমাকে একটা কথা বলি, কোনো বড় লেভেলের শত্রু আছে তোমার? যদি থেকে থাকে তো কিছু বলে দাও না। আমার প্রচুর শত্রু রয়েছে। তাদেরকে কি বলতে চাও? আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে অন্যেরটা দেখে জ্বলো না, নিজেও চেষ্টা করো, সবকিছু অ্যাচিভ করতে পারবে। মানে তোমাকে দেখে তো লুচির মতো ফুলে। হ্যাঁ, একদম এত বড় ফুলে যায়। তুমি কি মডেলিং করো? হ্যাঁ, টুকটাক করি। টুকটাক মানে আমি যেহেতু আলিপুরদুয়ারে এখন দাঁড়িয়ে আছি, তাই মনে পড়লো যে আলিপুরদুয়ারের কিন্তু ঘরে ঘরে মডেল, ঘরে ঘরে ফটোগ্রাফার, মানে খুব ভালো ভালো ফটোশুট করে তারা। কয়েকজনকে আমি বলেছিলাম, নাম ধরেই বলছি, আমি রিয়াকে বলেছিলাম, রিয়া শাহকে আমি বললাম যে তুই এখানে এত কাজ করছিস, তোর তো একটা ভালো নাম ডাক আছে, এবার তুই বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করা শুরু কর, কোলাবোরেশন করে হোক, যেরকম করে হোক, তুই কলকাতাতে চলে আয়, বা আলিপুরদুয়ারেও থেকেও যদি তুই কাজ করতে পারিস। আমি জানি না ও এখন কি করছে, অনেকদিন ধরে ওর সাথে যোগাযোগ নেই, কিন্তু আমি কিন্তু দেখলাম এই যেই সময়টার থেকে ঘরে ঘরে, এখন তো ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট, মানে পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, যাই হোক, হ্যাঁ, এবার সবাই মেকআপ করছে। এখন যে কে কার কাছে সাজে আমি না এটা বুঝতে পারি না, মানে আমি নিজেই কনফিউজ। মানে আমি এর আগে অনেকের কাছে সাজতে ছিলাম, দিয়ে ভাবলাম কার কাছে সাজবো, তারপর নিজেই সেজে নিলাম। আরেকটা জিনিস আমার মনে হয় না, এই মডেলরা যারা রয়েছে, সে শুধু আলিপুরেই না, উত্তরবঙ্গের সমস্ত জায়গায় খুব অ্যাটিটিউড, মানে তারা শুধু একটা দুটো দিন হয়তো মানে মডেল হয়ে গেল, নিজেকে একজন বম্বের একজন সেলিব্রিটি ভাবা শুরু করে। ওদেরকে কিছু বলতে চাও তুমি? আমি যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে খুব কম দিন যুক্ত, কিন্তু যেহেতু কলকাতাতে থাকি, আমি ইন্ডাস্ট্রির প্রচুর লোকজন চিনি এবং জানি। আমার দেখা, আমি নাম না করেই বলছি, আমি যেই জায়গাটাতে থাকি কলকাতা, সেখানে প্রচুর সেলিব্রিটি থাকে, তাদেরকে কিন্তু আমি দেখি, মানে তাদেরকে, তারা একটা বিশাল বড় মাপের সেলিব্রিটি, আমি নাম নিচ্ছি না, মানে বাংলা ছায়াছবির অভিনেতা অভিনেত্রী, তাদেরকে কিন্তু আমি সবসময় দেখি যে ওই উপর থেকে নামে ব্যাগ নিয়ে বাজারেও যাচ্ছে, চা খেতেও আসছে, আমাদের সাথেও আড্ডা দেয়, আমাদের ফ্ল্যাটেও আসে। আমি কিন্তু কখনো তাদের মধ্যে সেই অ্যাটিটিউডটা দেখি না। আমি যেটা আমাদের আলিপুরদুয়ারে কিন্তু এটা আমি বহু বছর ধরে এটা লক্ষ্য করছি, যখন থেকে এই মেকআপ আর্টিস্ট এবং মডেল ওঠার ব্যাপারটা হলো, 2 দিন মেকআপ, মানে 2 দিন ধরো ওই পার্লারে শ্যুট করালো, 3 দিনের দিনও মডেল হয়ে গেল, মানে 2 দিনই ধরো মডেলিং করলো, এবং তারা কিন্তু ওই পার্লারের মধ্যেই তারা নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছে টিল নাও। আমি বুঝে পাই না উত্তরবঙ্গ তো এই জন্য পিছিয়ে রয়েছে। হ্যাঁ, তুমি তো কালকে রাতে আমাকে ফোন করলে, তখন আমার কিন্তু আজকে কাজ ছিল, তো তখন দিয়ে আমি কাজটাকে
চাপানোর চেষ্টা করলাম। আজকে আমার শো রয়েছে, আমার আরও এক্সাম রয়েছে, অনেক কিছু রয়েছে, তারপরেও আমার কাছে কাজটাই ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট কাজ হলেও কাজ, বড় কাজ হলেও কাজ, কাজটাকে কাজের মতো দেখো এবং কাজটাকে ভালোবাসতে শেখো। বেশিরভাগ ক্ষেত্রে আজকালকার দিনে কি হয়েছে, আমরা এই মানে কি বলবো, পপুলারিটির চক্করে আমরা আমাদের জিনিসটাকে ভালোবাসাটাই বন্ধ করে দিচ্ছি। এইটা না, এই মেন্টালিটিটা এদেরকে পরিবর্তন করতে হবে। এই মেন্টালিটিটা নিজেকেই পরিবর্তন করতে হবে। আমাদের উত্তরবঙ্গে প্রচুর ভালো প্রতিভা রয়েছে, কিন্তু আমাদেরকে না প্রথমেই সময়ের গুরুত্ব দিতে হবে। আমরা যদি সময়ের গুরুত্ব না দিই, সময় কিন্তু আমাদেরকে গুরুত্ব দেবে না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আলিপুরদুয়ারের নামে তো কিছু খুনসুটি করলাম, পরে আবার প্রবলেম হবে না তো রাজা তোমার? রাজা কিডন্যাপ হয়ে গেল? আমি না একদম না, এর আগে বহুবার হয়েছে আমাকে করেছিলাম বলে আমি কিডন্যাপ হয়েছি, এত লাখ টাকা নিয়ে আসো। সেটা তোমার কাছে যাবে, আমার কাছে যাবে না। যাই হোক, সো রাজার সাথে আমার খুব ভালো লাগলো আজকের এই ছোট্ট খুনসুটি এবং ওর ভারী ভারী কথা শুনে। তবে লাস্ট আমি ওকে এত সহজে ছাড়ছি না, একটা গুরুত্বপূর্ণ কথা ওর থেকে শুনবো। সেটা হচ্ছে যে তুমি জেন্ডারের কথাটা আমাদের এতক্ষণ হলো, এই যে তোমার মতো মানে ঘরে ঘরে ছেলে হতে পারে, ঘরে ঘরে মেয়ে হতে পারে, যার মনের দিক থেকে কেউ মেয়ের মতো, মনের দিক থেকে অথবা কেউ ছেলের মতো, তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? অনেকেই হয়তো তারা বলে উঠতে পারছে না বাবা মার কাছে, ঘরের ভিতরে একা একা গুমড়ে মরছে, তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় আমাদের সমাজে, যে লোকে কি ভাববে এটা ভেবেই কোটি কোটি মানুষের কিন্তু স্বপ্ন নষ্ট হয়ে যায়। সুতরাং আমিও যদি ভাবতাম যে লোকে কি ভাববে, তাহলে হয়তো আজকে আমি আলিপুরদুয়ারেই পড়ে থাকতাম, হয়তো কোনো দোকানে কাজ করতাম বা কোনো একটা চাকরি করতাম, বা যেটাই হোক না কেন করতাম, করে নিজের পেটটা চালাতে পারতাম। কিন্তু আমি কিন্তু কারোর কথা শুনিনি। আমি কিন্তু আলিপুরদুয়ার ছেড়ে চলে গেছিলাম বলে আজকে হয়তো একজন লোক হলেও কিন্তু আমাকে চেনে। তো এই জিনিসটাই সবাইকে মাথায় রাখতে হবে, যে তুমি যেরকমভাবে নিজেকে বাঁচতে চাও, নিজের মন তোমার যেটা চায় সেটা প্রাণ খুলে করো, বাড়ির সাথে কথা বলো, বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করো, এবং যদি না বুঝে তারপর আরও বিভিন্ন রকমের ওয়ে আছে, আমাদের কাছে আসো বা বন্ধুদের কাছেই নিজের কথাগুলো শেয়ার করো। বেশিরভাগ ক্ষেত্রেই সুইসাইড বা এই ধরনের জিনিসগুলো আমরা দেখি, রিসেন্টলিও একটা ঘটনা হয়েছে দেখলাম। যাই হোক, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ওভারকাম করে বেরিয়ে আসতে হবে। সমাজ পরিবর্তন হচ্ছে না যে তা না, আমি এটা একদমই বলবো না যে হচ্ছে না, অবশ্যই হচ্ছে। তোমরাও নিজের মন খুলে বাঁচো এবং নিজের যেটা মন চায় সেটাই করো। আমিও চাবো যে রাজার জীবনে কেউ তাড়াতাড়ি আসুক, ও এখনো অবধি কাউকে জোটাতে পারেনি। হ্যাঁ, ওর কোনো ক্রাশ ছিল, এখন নেই। আমি কি করে খুঁজবো? আর তোমারটা তো তোমাকেই খুঁজতে হবে, কিন্তু তুমি বলো যে পেয়ে গেছি, তাহলে বেশি খুশি হও। আচ্ছা, ঠিক আছে? আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। ও আরো বিদেশ যাক, ও আমাকেও বলেছে পরে এবার নিয়ে যাবে। প্লিজ রাজা নিয়ে যাও, নাহলে আমার ভাগ্যে জুটছে না বিদেশ যাওয়া। তুমি পাসপোর্টটা বানাও। হ্যাঁ, ওকে বলেছে আমি আজকেই যাব, সবকিছু রেডি করছি। তো ওর জন্য অনেক ভালোবাসা। আলিপুরদুয়ারের ও একজন গর্ব। সবকিছু মিলিয়ে আমার পিএনপিসি তরফ থেকে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ফুরন্ত ভালোবাসা। আর পিএনপিসিতে ওর মতো আরো ট্যালেন্টেড মানুষরা আসছে, সো ফলো করো আমার পিএনপিসি শোটাকে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।